এই পাঠাগুলো আমার কপালে জুটবার ছিল। ঠোঁট গোল করে শ্বাস ফেলে আবরণ। এলোমেলো চুলের হাত বলায় ঠোঁটের উপর দু আঙ্গুল রেখে কল ব্যাক করে। বর্তমানে একটা বড় ড্রামের উপরে বসে আছে সে, পা নাড়াচ্ছে অনবরত। কল রিসিভ হতেই ওপাশ থেকে তীব্র ধমকে আবরণের কানে তালা লেগে যায়। মোবাইল কিছুটা দূরে সরিয়ে নেয়। স্বভাবসুলভ কপালে তিনটে ভাঁজ পড়ে তার। পরক্ষণে রাম ধমক দেয় মীরাবকে। গোলামের পুত চেঁচাচ্ছিস কেন? তোর কোন বাপে মরলো? জায়গা মতো কিন্তু স্ট্যাপলার মেরে দেবো, হারামজাদা। গলা নামিয়ে কথা বল। ওপাশে থাকা মীরাব যেন আরো রেগে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, শুয়োরের বাচ্চা, তুই হসপিটালে আয় দ্রুত। রাত থেকে কল করে মরছি, তার দেখা নেই। মরেছিস কোন জঙ্গলে গিয়ে? একেবারে মরলি নাকি হায়াত কিছুটা বাঁচিয়ে রেখেছিস? মীরাবের কড়া ধমকে আবরণের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না, বরং গাছরা ভাব নিয়ে বলল, বাঁচিয়ে রেখেছি দু এক কেচে। তোর জীবন আগে বিয়ের করে পড়েই না নিজেটা বিসর্জন দিব। বুড়ো বানর, তোর প্যান্ট খুলে যদি কেজি তোর সস্তায় বিক্রি না করেছে, আমি আবরণ জাহিদ নই। আবরণের হুমকিতে কাজ হলো না, বরং মীরাব বলে উঠল। দ্রুত হসপিটালে আয়। কে মরেছে? মীরাব দাঁত চেপে উত্তর কাটে, মরেনি, তবে অচিরেই মরবে, না হলে তুই মরবি। আরে বাল, মহিলা সমাজের মতো ঢং না মারিয়ে আসল ঘটনা বল। তোর সিনিয়র কৈতরী সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। জলদি এসো সোনা, না হলে তোমার জানের জান বের হতে সময় লাগবে না। কল কেটে মোবাইল স্ক্রিনে তাকায় মীরাব দাঁত চেপে বলে, হারামজাদা, হাতের থেকে মুখ চলে বেশি। তোকে কচু কাটা করবো আমি। সারা রাত ধরে কল দিতে দিতে অবস্থা নাজেহাল। মোবাইলও কিছু সময় পর আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মিছিলে ডাক দিত। শ্রেয়নার জ্ঞান ফিরে তীব্র মাথা ব্যথা নিয়ে চোখ খুলতেই সর্বপ্রথম শ্রেয়ার মুখটা ভেসে ওঠে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে এটুকুনি হয়ে গেছে। একটু পর পর কেঁপে উঠছে শ্রেয়া। হাতে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে, সেই সঙ্গে মাথা ব্যথা। কপাল কুঁচকে নেয় শ্রেয়না, চোখ টান টান করে রাখে। তাকিয়ে থাকতে অসুবিধা হচ্ছে। আপু, তোমার জ্ঞান ফিরেছে? যেন কত ভয় পেয়েছিলাম। এত এত রক্ত বের হয়েছে তোমার শরীর থেকে, অনেক রক্তও দিতে হয়েছে। হড়বড় করে কথাগুলো বলে শ্রেয়া। শ্রেয়না পিট পিট করে তাকায়, চোখ বন্ধ করে নেয় সে। কান নিসবিয়ে এক ফোঁটা তরল গড়িয়ে পড়ে। তুমি সুসাইড কেন করেছিলে? জানো ভাইয়া কত কষ্ট পেয়েছে, আমি কত কান্না করেছি। তুমি এত বড় মেয়ে হয়ে নির্বিদের মতো কাজ কি করে করতে পারো? শ্রেয়ার এহেন কথায় কপাল কুঁচকে তাকায় শ্রেয়না। এতে অবশ্য মেয়েটা পাত্তা দিল না। তার মুখ জলজল করছে। এতক্ষণ যাবৎ মনের ভেতরে এক্কা দোক্কা খেলা সকল কষ্টরা দূর করেছে। সেই উচ্ছ্বাসের সহিত কেবিন থেকে বেরিয়ে যায় ভাইয়াকে ডেকে আনবে বলে। শ্রেয়না নিজের হাতের দিকে তাকায়। হাতে ক্যানোলা লাগানো, মোটা ব্যান্ডেজ। সাদা ব্যান্ডেজের উপর হালকা রক্তের দাগ। মানুষের কাছে তার জীবন কতই না সুন্দর আর মূল্যবান। মন চাইলেই কি আত্মহত্যা করা যায়? লোকজন কম কষ্টে সুইসাইড করে। যখন বেঁচে থাকাটা কষ্টসাধ্য হয়ে পড়ে, ঠিক তখনই এই পথ বেছে নেয় তারা। কিন্তু শ্রেয়নার তো কোনো কষ্ট নেই। সে দিব্যি ভাই বোনকে নিয়ে বেঁচে আছে, এতটুকুই সন্তুষ্ট শ্রেয়না। যারা সহজভাবে বাঁচতে চায়, বেঁচে থাকা তাদের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। বিকেলে বাসায় ফেরার পর নিজেকে ঘরবন্দি করে নিয়েছে শ্রেয়না। সে কোশমিল কালেও ভাবতে পারেনি কারো থেকে নিজের সম্পর্কে এমন বিশ্রী মন্তব্য শুনতে হবে, সেটাও পাবলিক প্লেসে। কেউ তাকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, সেটা যেন মেনে নিতে পারছে না। এমন জঘন্য দৃষ্টিতে কোন মেয়ে ভয় পাবে না? কার বুক কেঁপে উঠবে না? ক্ষণে ক্ষণে মনে পড়ছে সেই কথাগুলো। ভেতরটা তৃষ্ণায় ছেয়ে যায়। শুধু মনে হচ্ছিল, হয় নিজের দেহটা ক্ষত বিক্ষত করবে, না হয় অনিকেতের কলিজাটা ছিঁড়ে কুকুরকে খাওয়াবে। এত সবের মধ্যে মাগরিবের আজান পড়ে। রাত অবধি সব ঠিকঠাক ছিল। কেঁদে কেটে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে শ্রেয়না। ঘুম ভাঙে তার মোবাইলের রিংটনে। আর মোড়া ভেঙে মোবাইল হাতে নিতেই আননোন নাম্বার থেকে কল এবং মেসেজ দেখতে পায়। ভ্রু কুঁচকে আসে তার। ঘুম জড়ানো দৃষ্টিতে SMS গুলো চেক করে। সঙ্গে সঙ্গে ঘুম উবড়ে যায় তার। লাফ দিয়ে বিছানায় উঠে বসে। হাত থরথর করে কাঁপছিল। বোঝাই যাচ্ছে না ছবিগুলো এডিট করা। শ্রেয়নার মনে হচ্ছে এসব অশ্লীল ছবি তারই। কিন্তু সে জানে
এরকম কোনো ছবি তার নেই। সেই সঙ্গে দুটো ভিডিও আছে। একটায় ক্লিক করতেই শ্রেয়নার শরীরের লোমকূপ দাঁড়িয়ে যায়, ঘৃণায় গা গুলিয়ে আসে। মোবাইল কিছুটা দূরে ছুঁড়ে মেরে দু হাতে বুক ঢেকে দেয়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। মুখে হাত চেপে ডুকরে উঠে শ্রেয়না, ভয়ে শরীর কাঁপে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। আবারও মেসেজের টোন। শ্রেয়না নারাজ, সে কিছুতেই মেসেজ চেক করবে না। পরপর কল মেসেজ আসতেই থাকে, চোখে পানি মুছে মোবাইল হাতে নেয় সে। মেসেজ চেক করতেই দৃষ্টি সেখানে স্থির হয়ে যায়। দেখো, আমি তোমার কোনো ক্ষতি চাইতাম না, শুধু বলেছিলাম রাত কাটাও আমার সঙ্গে, শুধুমাত্র একটা রাত। আবরণ কিছু জানবে না, আর না তোমার ভাই, সব কিছু গোপন থাকবে। কিন্তু তুমি কি করলে? ওই নরম হাতে থাপ্পড় দিয়ে আমাকে আরও ব্যাকুল করে তুললে। তোমার স্পর্শ পেতে আমি মরিয়া হয়ে যাচ্ছি, কোনোভাবে টিকতে পারছি না। অন্য মেয়েদের দিয়ে পোষাচ্ছে না আমার। তুমি তো শুনবে না আমার কথা, উল্টো তোমাকে হ্যারাস করেছি বলে তোমার ভাইয়ের কানে লাগাবে, সেখান থেকে আবরণও জানবে। মানে যাচ্ছে তাই অবস্থা, সবাই মিলে আমার ব্যান্ড বাজাবে। আপাতত ডিসিশন চেঞ্জ। তোমার মুখ বন্ধ করতে হলে আমার সারা জীবন বাঁচবে। তোমার মুখ বন্ধ হলেই আমার সারা জীবন বাঁচবে। হাতে ছুরি নাও এবং কবজি বরাবর চালিয়ে দাও। এটা ভেবো না কাজটা কেন করতে যাবে। তোমার ভিডিও এবং সকল ছবি আমার কাছে আছে। তোমার পরিবার তোমাকে বিশ্বাস করে, তারা জানবে সত্যিটা কি। কিন্তু বাইরের দুনিয়া তো সেসব জেনে বসে নেই। যদিও তুমি নিজেকে নির্দোষ প্রমাণিত করো, এরপরও তোমার ভিডিওগুলো মানুষ প্রাপ্তি নিয়ে দেখবে। বিট পারফরমেন্সটা কিন্তু দারুণ ছিল, চাইলে একবার দেখে নিতে পারো। তোমার বাসার সামনে কোন এক জায়গায় আছি আমি, ঘরের লাইট অন করো আর হাত কাটো, না হলে আমি এখান থেকে তোমার ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। একা কেন ডুববো, তোমাকে নিয়ে না হয় ডুবি। শ্রেয়না হতভম্ব হয়ে বসেছিল। পরপর অনিকেতের হুমকি দিয়ে মেসেজ আর কল আসতে থাকে। দিক বেদিক শূন্য হয়ে পড়ে শ্রেয়না, কাঁদতে কাঁদতে হাতে ফল কাটার ছুরি নেয়। এসব ভিডিও পাবলিক হলে সে বেঁচে থেকেও মরে যাবে। লোকজনের সামনে যাবে কি করে? লোক সমাগমে বেরোবে কি করে? মানুষজন তাকে দেখেই কানা ঘষা শুরু করবে। এসব ভাবতেই চোখ বন্ধ করে কেঁদে দেয় সে। ইতিমধ্যে লাইটও অন করে দিয়েছে। কম্পিত হাতে ছুরিটা কবজি বরাবর রেখে ফুপিয়ে ওঠে। সেই অবস্থাতেই ছুরি চালিয়ে দেয় হাতে, মৃদু শব্দ করে কাঁদতে থাকে। শ্রেয়নার গাল বেয়ে পানি গড়িয়ে পড়েছে, তপ্ত শ্বাস ফেলে। সে ইচ্ছে করেই কম কেটেছে, ছুরি নরম করে ধরেছিল। রক যেন না কাটে সেভাবেই পোজ দিয়েছিল। ও জানতো সৃজন বাসায় এসেছে, বাইরে ওর গলার আওয়াজ শুনেছিল। সব মিলিয়ে একটা ভরসা ছিল ভাইয়ের প্রতি। উপরওয়ালা তো আসেনি, তিনি ঠিকই শ্রেয়নাকে বাঁচিয়ে নিয়েছেন। হুড়মুড় করে কেবিনের দরজা ঠেলে আবরণ প্রবেশ করে। গোলগাল ফর্সা, মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, হাত মুষ্টিবদ্ধ করে রাখা, উস্কো খুস্কো চুলগুলো চোখের উপরে পড়ে আছে। পুরোই সাংঘাতিক অবস্থা। এ যেন সাক্ষাৎ আগুন হয়ে আসে আবরণ। লম্বা কদমে শ্রেয়নার কাছে আসে আবরণ, আচমকাই হ্যাঁচকা টান দিয়ে ওকে বসিয়ে দেয়। চমকায় শ্রেয়না, বড় বড় চোখ করে তাকায় আবরণের দিকে। দ্রুত ওড়না খুঁজতে থাকে নিজের, তবে সেটা না পেয়ে চাদর জড়িয়ে নেয় শরীরে। হাতে ব্যথা পেয়েছে, সেই সঙ্গে মাথাও যন্ত্রণা শুরু হয়। কিন্তু আবরণের সেদিকে হেলদোল নেই। সে একটা বড় কাণ্ড ঘটিয়ে বসে। শ্রেয়নার চুলের মুঠি চেপে কাছে টেনে ওর অধর কামড়ে ধরে। হতভম্ব হয় শ্রেয়না, সব কিছু ভুলে আবরণের চোখের দিকে তাকিয়ে থাকে। আবরণের চোখ বন্ধ, ঘন ঘন শ্বাস ফেলছে। সে ঝুঁকে আছে, শ্রেয়নার নরম ওষ্ঠের ভাঁজে নিজের অধর চেপে ধরে রেখেছে শক্ত করে। শ্রেয়নাকে ছেড়ে তার দিকে শক্ত চোখে তাকায় আবরণ, দাঁত চেপে কিরমিরিয়ে বলে, এত কিছু করতে পারলি, এটা সামান্য টেক্সট দিতে পারলি না? কোন খানকির বলা তোকে ছেড়ে দিচ্ছে সেসব জানাতে পারলি না? মাথের বাচ্চা, তোর জান আজ আমিই কবজ করব। শ্রেয়নার গালে সশব্দে চর বসিয়ে দেয় আবরণ, যেন তেন থাপ্পড় নয়, এ যেন শ্রেয়নার গালে কেউ গরম কাঠ ঘষে দিয়েছে। জ্বলে উঠে তার চামড়া। একটা থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়নি আবরণ, গুনে গুনে 3টা চর পড়ে তার নরম গালে। শ্রেয়নার হুঁশ নেই, সে জ্ঞান হারিয়েছে আবার। আবরণের শক্ত হাতের থাপ্পড় নিতে পারেনি বেচারি। একটা ছুরি লাগবে অনুর জন্য, ধারালো হবে, সুচালো হবে,
লম্বা হবে সামান্য, একটা ছুরি লাগবে অনুর জন্য। মীরাব থামাতেই সানি বলে ওঠে, ছি ছি অনিকেত, ছি 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 অনিকেত রে ছি। হ্যারাস করলি, থ্রেড দিলি, সফল হলি না, আকাম কুকাম ছেড়ে দিয়ে ভালো হলি না। আবরণ জানলে ঘ্যাচাং হবে জানতে নাকি ওরে? মেসেজগুলো ডিলিট করতে গেলে কোন ভুলে? মাথা মোটা পাঠা একটা, ঘটে বুদ্ধি নেই। তোর জায়গায় নরকের টয়লেটও বেশি বুদ্ধি নেই। ছি 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 অনিকেত ছি, ছি ছি অনিকেত ছি রে ছি রে ছি। নাহিদ সহ তুষার, মিহাদ, সিয়াম আর রাদিফ হা করে তাকিয়ে আছে মীরাব সানির দিকে। আবরণ কিছুটা সামনেই ছুরি ধার দিচ্ছে। তাদের সবার মাঝখানে দাঁড়িয়ে আছে অনিকেত, গাছের সঙ্গে বেঁধে রেখেছে। তার চোখ মুখে স্পষ্ট ভয়, কপাল বেয়ে চিকন ঘাম এসে চিবুকে জমা হচ্ছে, পরপর শুকনো ঢোক গিলছে সে। আবরণের মুখভঙ্গি স্বাভাবিক, যেন গরু কুরবানির আগে মনোযোগ সহকারে ছুরি ধার দিচ্ছে, পরবর্তীতে অসুবিধায় পড়তে হবে না। হালকা বাতাসে কিছু চুল উড়ে উড়ে আবরণের চোখের উপরে এসে পড়ছে। নিচের দিকে ঝুঁকে আপন মনে ছুরি ধার করে যাচ্ছে সে। ক্যারেশ ক্যারেশ শব্দে চারপাশ অতিষ্ঠ করে তুলছে ছেলেটা। মীরাব মুখ কুঁচকে নিল, চাপা স্বরে বলল, এই তোর শেষ হলো না? এর শেষকৃত কি ধুমধামের সহিত করবি? আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আবরণ ছুরিটা হাতে নিয়ে নিজের স্থান থেকে উঠে আসে। নিরিবিলি জায়গায় আছে তারা, পাশেই একটা বড়সড় পুকুর, চারপাশে গাছগাছালি দিয়ে ভরপুর। মোট কথা একটা জঙ্গলে আছে, মানুষজন একদম নেই। ভূতও বুঝি এখানে পা রাখতে ভয় পাবে। এমন থমথমে পরিবেশে সানিরও গা ছমছম করছে। দিনের বেলা না হলে সে কিছুতেই আসতো না এখানে। অনিকেতকে আনা এতটাও সহজ ছিল না। ব্যাগ গুছিয়ে দেশ ছাড়ার পায়তারা করছিল হারামজাদাটা। এয়ারপোর্টের রাস্তা থেকে তুলে এনেছে নাহিদরা। আবরণ অবশ্য যায়নি সেখানে। অনিকেতের ড্রাইভারকে টাকা খাইয়ে সরিয়ে দিয়েছে। ওর বাবা মা বাসায় নেই, ইনফ্যাক্ট ওনারা বাংলাদেশেই নেই বর্তমানে। তাই বাড়তি ঝামেলা নেই। সুন্দর করে ব্যাটাকে ধরে বেঁধে নিয়ে এসেছে ওরা চারজন। আবরণ, এবার মতো ক্ষমা করো প্লিজ, এমন ভুল আর করবো না। অনিকেতের চোখ মুখে ভয়, শরীর ঘেমে নিয়ে একাকার, বাতাসেও কোনো কাজ হচ্ছে না। বুকের ভেতরে ড্রাম বেজে চলছে, ধারাস ধারাস শব্দ হচ্ছে। আতঙ্কে হাত পা জমে যাচ্ছে তার। আবরণ কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে তাকায়। ছুরির হাতল এক হাতে চেপে ধরে আছে, চকচক করছে সেটা, যেন একটু ছোঁয়া লাগলেই প্রতিটা অঙ্গ দুভাগ হয়ে যাবে। সিনিয়রকে 3 থাপ্পড় অজ্ঞান করে সোজা এখানে এসছে। তোকে রিসিভ করতেও যেতে পারেনি, সেজন্য রাগ করলে? সমস্যা নেই তো, পুষিয়ে দেবো আমি। অনিকেতের অবস্থা খারাপ। আবরণের শান্ত চাহনি তার ভেতরটা অশান্ত করে তুলেছে। ছেলেটা যতটা নির্লিপ্ত হয়ে আছে, অনিকেতের বুকে তার যে দ্বিগুণ ঝড় বইছে। আবরণ কি করতে চলছে তার সাথে? ঠোঁট গোল করে শ্বাস ফেলে আবরণ। অনিকেতের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি উপহার দেয়। অনিকেতের বুক জ্বলে যায়। সুন্দর হাসিটা তার কাছে ভয়ঙ্কর ঠেকছে। অনিকেতের চুলে হাত বোলায় আবরণ। ছেলেটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে, শরীর তিরতির করে কাঁপছে তার। অনিকেতের গালে গুঁতো দিয়ে বলে, তোকে আদর করতে যাচ্ছি নাকি আমি? সোজা হয়ে দাঁড়া। ঠকঠক করে বুইরাদের মতো কাঁপছিস কেন? কারেন্ট না বেশি, একটা মিশিয়ে ফুস। শ্রেয়নার কাছে ক্ষমা চাইবো আমি, এবার মতো মাফ করো প্লিজ। আবরণ দুপাশে দ্রুত গতিতে মাথা নাড়ায়, ছুরির সাহায্যে নিজের চুলগুলো আলতোভাবে চোখের উপর থেকে সরিয়ে দেয়। গম্ভীর কণ্ঠে বলে, হুম, পসিবল নয়। তোকে কতবার ক্ষমা করেছে বলতো? সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছিস, থ্রেড দিয়ে গিয়েছিস অনবরত। তোকে কিছু করিনি, এর মানে কি? ক্ষমা করেছিলাম। আমার আবার দয়ার শরীর, বুঝলি? তবে এখন দয়া কেন যেন আসছে না, দয়া করার মুড নেই। কি করব? টিপস দে। সিনিয়র না তুই, দেখছিস তোকে তুই তুকারিও করছি। মীরাব সানি আসন পেতে বসে একটা গাছের গুঁড়িতে, প্যান্টের পকেট থেকে ললিপপ বের করে মুখে পুরে নেয় দুজন। তোমরা ললিপপ কখন আনলে? আবরণের কাছে থাকে সবসময়, আমার আর শুধু গেলি। বলেই মিহাদের দিকে 4টা ছুঁড়ে মারে মীরাব সানি হাস্যরত কণ্ঠে বলে, তোমরা বসে বসে গেল,
তোমাদের কোনো ভূমিকা নেই এখানে? তারা 6 জন একসঙ্গে বসে গালে হাত দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। আবরণের কথা তাদের কানে আসছে, এতে বেশ মজা পাচ্ছে তারা। আজ অনিকেতের কি হবে? বেশি কি মার খাবে, নাকি আবরণ তার নাম নিশানাই মুছে দিবে? আবরণ প্লিজ, আমি ভালো হয়ে যাব সত্যি। আর কখনো কোনো মেয়ের সাথে এমন ব্যবহার করব না। তোকে ছাড়লে তো করবে। দেখ, ইবলিশও কিন্তু মহাশয়তান। এখনই যদি ওকে আল্লাহ তাআলা মৃত্যু দিতে চান, দেখা যাবে গোলামের পুত নানান অজুহাত দেখিয়ে তর্ক বিতর্ক করে সময় কাটিয়ে দিচ্ছে। কিছুটা হায়াতও নিয়ে নিতে পারে। তুই হলি সেরকমই। তোকে ছাড় দিয়ে লাভ নেই, উল্টো আমার মাথায় চড়ে ঘন্টা বাজাবে। এ পর্যায়ে পেছনে বসে থাকা 6 জন ঠিক করে হেসে দেয়। একজন আপন মনে শরীরের সাথে লেগে যায়। আবরণ তড়িৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই সাথে সাথে ওরা মুখে আঙ্গুল চেপে চুপ হয়ে যায়। আবরণ পকেট থেকে ললিপপ বের করে মুখে পুরে নেয়। অনিকেতের দিকে একটা বাড়িয়ে দিয়ে বলে, খাবি? নে খা, রাগ করিস না। পর মুহূর্তেই টেনে টেনে বলে ওঠে, ওহো, তোর তো আবার হাত বাঁধা। সাহায্য করছে। আমি আবার জনদরদি। ভাবছি সামনে ইলেকশন করব, অনেক ভোট পাবো ভাই। অনিকেতের মুখে ললিপপ পুড়ে দেয় আবরণ। বেচারা সইতে পারছে না, কিছু বলতেও পারছে না। কাজটা একদমই ঠিক করিস না অনিকেত। পছন্দ করিস মেনে নিলাম। একটা মেয়ের পেছনে কতই হাসি ঘুরে বেড়ায়, এতে আমার মুখ উজ্জ্বল হবে আরো। আমার মাথার উপর কত শত চ্যাংরা ক্রাশ খেয়ে চিৎপটাং হয়ে আছে। এটা কি গর্বের বিষয় নয়? একটু থেমে আবার বলে, উফ, ও তুই বুঝবি না কাবন নাতি। হ্যারাস করলি কেন? এত সাহস হুট করে কি জন্ম নিয়েছে, নাকি আগে থেকে সারা শরীর জুড়ে কলিজা তোর? একবারও কি আবরণ জায়দের চেহারা চোখের সামনে ভেসে ওঠেনি? কে কি যেন বলেছিলে? আমি কিন্তু সব জানি। রাস্তার পাশের সিসি ক্যামেরা কিন্তু কারো বাল ফেলতে লাগানো হয়নি। সব দেখেছি এবং শুনেছি, সব কানে আসে আমার। হাতে স্পর্শ করেছিল না? অনিকেতের গগনবিদারী চিৎকারে কেঁপে ওঠে ওরা 6 জন। আবরণের পেটের কাছে ফিনকি দিয়ে রক্ত লেগে যায়, টকটকে লাল তরল। অনিকেতের চিৎকারে বিরক্ত হয় আবরণ। ওর এক হাত ইতিমধ্যে ভেচাং করে দিয়েছে। সামান্য হাড্ডিতে অল্প স্বল্প চামড়া ঝুলছে। চোখ খিচে বন্ধ করে নেয় মিরাব সানি। ছেলেটার হাত কাঁপে না এসব করতে। আবরণ ফু দিয়ে চোখের উপর থেকে চুল সরায়, ঘাড় কাত করে তাকায় অনিকেতের দিকে, কণ্ঠে অসহায়ত্ব টেনে আওড়ায়, তোকে মারতে ইচ্ছে করছে না, কি করি বলতো? বলেই হাত থেকে ছুরি নিচে ফেলে দেয় আবরণ। অনিকেত কাটা মুরগির মতো ছটফট করছে। আবরণ তার প্যান্টের পকেট থেকে রুমাল বের করে আবরণের রক্ত মুছে দিতে থাকে। এতে আরও চিৎকার জুড়ে দেয় অনিকেত। আবরণ বিরক্তি নিয়ে বলে, ধুর বাল, আজকাল মানুষের উপকার করাও দোষ, কিন্তু তুই যতই নিষেধ করিস আমি কিন্তু শুনছি না সিনিয়র। তোর সেবা আমিই করব। এরপর মোবাইল হাতে নিয়ে কল লাগায়, দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দেয়, তাড়া দেয় যেন জলদি চলে আসে। সানির কথা অগ্রাহ্য করে অনিকেতের দিকে তাকায় আবরণ। ছেলেটার অবস্থা নাজেহাল, রক্ত দিয়ে শরীর ভিজে গেছে। মিরাব, সানি, নাহিদ, তুষার, সিয়াম এবং নিহাত এগিয়ে আসে। এসে আবরণের পাশে দাঁড়ায়। তাদের চমকে দিয়ে আবরণ অনিকেতের বেল্ট খুলতে শুরু করে। এক পর্যায়ে বেল্ট খুলে প্যান্ট ধরে নিচের দিকে টান দেয়। জিভে কামড় দিয়ে চোখ ঢেকে নেয় মিরাব, সানি। সেই সঙ্গে বাকি 4জনও উল্টো দিকে ঘুরে যায়। অনিকেত এখনো ছটফট করছে। আবরণ ভ্রুকুচকে বলে, মান সম্মান আর রাখলি না পুরুষ জাতির, রুচির দুর্ভিক্ষ। অনিকেতের গগনবিদারী চিৎকার কানে এসে ঠেকতেই কেঁপে ওঠে মিরাব, সানি। শরীরের লোম দাঁড়িয়ে গেছে তাদের। দুজনের হাত শক্ত করে নিজেরা চেপে ধরে রেখেছে। অনিকেত কাতরাচ্ছে। আবরণ এগিয়ে আসে তার দিকে। কুকিয়ে উঠে অনিকেত, আরও দুর্বল হয়ে পড়ে সে। আবরণ ওর গলার কাছে হাত রাখে, এরপর কানের কাছে মুখ নিয়ে দাঁত চেপে বলে, তোর দৃষ্টিতে তুই সঠিক, তোর মতো বেশ্যার অলাদের কাছে এটা স্বাভাবিক। তবে প্রেমিকের দৃষ্টিতে কিন্তু বিষয়টা ঘোরও অন্যায়। প্রেমিক যদি হয় আমার মতো ওভার পসেসিভ, সাথে যদি থাকে প্রেমিকার প্রতি ভয়ঙ্কর অবসেশন, তাহলে তোর মতো মান্দার পোলার ইয়াক্কা বুলবুল যখন তখন হয়ে যেতে পারে। আবরণ সরে আসে অনিকেতের থেকে, মিহাদের উদ্দেশ্যে বলে, বালটার প্যান্ট পরিয়ে দাও তো, লাশ লজ্জা খুইয়ে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। মিহাদ কাচুমাচু করতে করতে এগিয়ে আসে।
যেই প্যান্ট উপরের দিকে তুলতে নিবে আচমকাই আবরণ চিৎকার দিয়ে ওঠে। মাহিত ভয়ে ছিটকে সরে আসে খানিক দূরে। দাঁড়াও দাঁড়াও, একটা ছবি উঠাই। এই সুন্দর মুহূর্তের স্মৃতি হিসেবে বাঁধিয়ে রাখবো। ওই যে অ্যাম্বুলেন্স এলো বলে সুযোগই পাবো না। মীরাব সানির মাথায় হাত, বাকিরা মিটিমিটি হাসছে। আবরণ নিজের কাজ করে বিশ্বজয়ের হাসি দেয়। মোবাইলের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোর বিয়েতে বড় করে বাঁধিয়ে উপহার হিসেবে নিয়ে যাবো এটা। তুই চাইলেই বড় ট্রাকের সাথে ছবিটা টাঙিয়ে নৃত্য করতে করতেও যেতে পারি। সাথে ডিজে বাজবে, ওল্লাল্লা 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 ওল্লাল্লা। পর মুহূর্তেই মোবাইল পকেটে পুরে হতাশার শ্বাস ফেলে বলে, কিন্তু আফসোস, বউ বলবি কি দিয়ে? মায়া হচ্ছে সিনোর ভাই, এতটা সম্মান তোমাকে দেওয়া উচিত হয়নি। অনিকেতের জ্ঞান নেই। ওকে একপাশে ফেলে রাখলো মিহাত। দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইলেন্সার শোনা যাচ্ছে। ওরা 6 জন সেই স্থান থেকে চলে আসে। আবরণ প্রাইভেট নাম্বার থেকে কল করেছিল এবং সিমটা বের করে ঘুরিয়ে পুকুরে ফেলে রেখে এসেছে। ছুরিটাও নিয়ে এসেছে সাথে করে, কোনোরই প্রমাণ রাখেনি। মীরা বাইকে চড়ে বলে ওঠে, ঠিক কাজ করেছিস। ওর মতো প্লে বয়দের এমন শাস্তিই দরকার। হারামজাদা বেশি লাফাচ্ছিল। তুই বেশি লাফাস না, নাহলে তোর অবস্থা এমন হবে। আবরণের কথায় ভয় পেল মীরাব। সানি তার কাঁধ চাপড়ে হেসে দেয়। মীরাব চুপ হয়ে বসে থাকে। মিহাত বলে, কম শাস্তি হয়ে গেল না? আবরণ বাইক চালাচ্ছে। তীব্র গতিতে বাতাস এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। তার কি আরাম লাগছে। গায়ের উপর এক্সট্রা টি শার্ট জড়িয়েছে কালো রঙের। বাসায় গিয়ে শাওয়ার না নিলে অবস্থা খারাপ হয়ে যাবে তার। নাক মুখ কুঁচকে রেখে বাইকে বসে আছে। বিটকল সিনিয়র চাইলেও আকাম কুকাম করতে পারবে না। মনে হলেই কাউকে বলতে পারবে না তার অক্ষমতা। কারোর কাছে প্রকাশও করতে পারবে না। সুন্দর সুন্দর মেয়ে দেখবে আর ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকবে। চাইলে তো কাউকে প্যান্ট খুলে সে যে অকেজো সেটা দেখাতে পারবে না। আবরণের কথা শেষ হতেই বাকিরা ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে বাইকে চালানোর মনোযোগ দেয়। আবরণ ভাবছে অন্য কথা, সেই সঙ্গে মুসকি মুসকি হাসছে, যেন হেলমেটের আড়ালেই ঢেকে রইল। আবরণ বিড়বিড় করে বলে, সিনিয়রের ওষ্ঠে চুম্বন করেছে। ও মা গো, আমার তো এবার লজ্জা লাগছে। মহিলাটার সামনে কি করে যাব? ধুরবাল, কেন যে ঢং মারি চুমাইতে গেলাম, থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ফেলেছে। কি অবস্থা অপেক্ষা করছে কে জানে। 3টার বদলে 6টা না দিলেই হয়। স্টেশনের সামনে মাথা নিচু করে বসে আছে শ্রেয়না। হসপিটাল থেকে ফিরেছে কিছুক্ষণ পূর্বেই। সে নিজেই চলে এসেছে। রক্তক্ষরণ হয়েছিল, পুনরায় রক্ত দিতে হয়েছে। শুধু মাথা ব্যথা করছে তার, হাতে চিনচিন ব্যথা। এসব তোয়াক্কা না করে বাসায় চলে এসেছে। ওখানে ভালো লাগছিল না, দম বন্ধকর পরিস্থিতি। ফিনাইলের গন্ধ নাকে আসতেই বমি পায় শুধু। তাই হাসপাতালে আর থাকেনি। সৃজনকে বলতেই সে তাকে নিয়ে এসেছে। প্রচুর বিশ্রামের দরকার, সেই সঙ্গে মেডিসিন ঠিকভাবে নিতে হবে, না হলে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে। একদম রিস্ক নিতে চায় না সৃজন। তবে শ্রেয়নার সঙ্গে এই অবধি কোনো বাক্য বিনিময় হয়নি তার। রুহি এসেছে শ্রেয়াকে পড়াতে। সুপ্তি আর শ্রেয়া তার রুমে পড়ছে। সৃজন এবং শ্রেয়না লিভিং রুমে বসে আছে। দুর্বল শরীর নিয়ে ভাইয়ের সঙ্গে কথা বলতে চলে এসেছে বেটা। এতেও যেন সৃজনের হেলদোল নেই। আরও কিছু সময় চুপ করে বসে থেকে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় শ্রেয়না। নরম কণ্ঠে বুলি আওড়ায়, ভাইয়া। বল। সৃজনের গম্ভীর কণ্ঠ কর্ণকুহরে এসে ঠেকতেই নড়ে চড়ে বসে শ্রেয়না। বুকের ভেতর দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে। সৃজন কি তার সঙ্গে কথা বলবে না? সরি। শান্ত দৃষ্টিতে বোনের দিকে তাকায় সৃজন। চোখাচোখি হয় তাদের। অন্যদিনের মতো নিজের দৃষ্টি সরায় না শ্রেয়না। আকুলতা মিশিয়ে তাকিয়ে থাকে সৃজনের দিকে। সৃজনের চোখ মুখ ফোলা, চোখের কোণ লাল হয়ে আছে। আদলের রঙও রক্তিম। চুলগুলো কোনো রকমে পেছনের দিকে ঠেলে রেখেছে। মনে হচ্ছে খুবই ঝড়ের মধ্য দিয়ে সময় অতিবাহিত হয়েছে তার। আচমকাই শ্রেয়নার গাল ভিজে এলো। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। যা ভালো বুঝেছিস তাই করেছিস, বড় হয়েছিস এখন। নিজের জন্য কোনটা ঠিক সেটা অবশ্যই বেছে নেওয়ার রাইট তোর আছে। ভাইয়া। কম্পিত কণ্ঠ শ্রেয়নার। সৃজন এক পলক তাকিয়ে দৃষ্টি সরায়। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থেকে বলে, হয়তো এতটা ভরসাযোগ্য হতে পারেনি। কোনো বিপদে ডেকে উঠবে, সংকেত দিবে। সুখ কিংবা দুঃখ কোনটাই শেয়ার করার মতো ফ্রিও হয়নি। ফ্রিডম দেয়নি তোদের,
নিজের মতো করে বাঁচার। আমার দেখানো পথ অনুযায়ী চলেছিস এতদিন, এমনকি ভালোবাসার অভিনয়টাও আমার কথাতেই করতে হয়েছে। ট্রুলি দিস ইজ ডিফিকাল্ট ফর ইউ, আই রিয়েলি কান্ট। শ্রেয়না ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ভাইয়ের সামনে বড় মুখে কথা সে কোনো কালেই বলতে পারে না। সৃজনের কথা মেনেই চলে তারা দু বোন, তবে তাদের সমস্যা কথায়? সৃজন এভাবে বলবে কেন? তুমি তো ভুল পথ দেখাওনি আমাদের, সঠিক পথে পদচালনা করিয়েছো তুমি সবসময়, ভালো শিক্ষা দিয়েছো, তবে কেন এত অভিযোগ তোমার নিজের প্রতি? কন্দনরত কণ্ঠে কথাগুলো বলে শ্রেয়না। ওদিকে শ্রেয়া পড়া বাদ দিয়ে দরজায় উকিঝুঁকি দিচ্ছে। এর আগে কখনো আপুকে এভাবে কাঁদতে দেখেনি সে, সেটাও ভাইয়ার সামনে। শুধু অসুস্থ হলেই কাঁদে মেয়েটা। কয়েক মাস আগেও ঠিক এভাবেই কেঁদেছিল, তখন হয়তো কম কান্না করেছে। শ্রেয়ার সামনে কাঁদেনি, শুধু চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু এখন ডুকরে কাচ্ছে, ফুপিয়ে উঠছে কিছুক্ষণ পর পর। শ্রেয়ার পাশে দাঁড়িয়ে থেকে তার কাঁধ চেপে রুহিও তাকিয়ে আছে। কপালে ভাঁজ পড়ে তার। সে শুনেছিল মেয়েটা সুইসাইড করেছে, তবে কেন করেছে সেটা জানে না। সৃজন মোবাইলের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখে, শ্রেয়নার দিকে না তাকিয়ে ভরাট গলায় বলে ওঠে, সঠিক শিক্ষাটা দিয়েছে, তবে তুমি সঠিকভাবে নিজের মস্তিষ্কে সেটার জায়গা দিতে পারোনি। নিজের শিক্ষার উপর আঙ্গুল উঠাচ্ছি না, তোমাদের নিজেদের মতো স্বাধীনতা দিলাম। আজ থেকে যা খুশি করতে পারো, কোনো বাধা পাবে না। শ্রেয়না নির্মিষ তাকিয়ে থাকে। ভেজা চোখ জোড়া জ্বলছে তার, তবু পানি পড়া বন্ধ হচ্ছে না। সৃজন অনেক কষ্ট পেয়েছে, যা তার কথায় বোঝা যাচ্ছে। শ্রেয়না নাক টানে, বুক ফুলিয়ে শ্বাস নেয়, নিজেকে ধাতস্থ করে। সৃজনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ভাইয়ের কার্নিশ কিছুটা ভেজা দেখতে পায়, নাকের পাটা ফুলে উঠেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। তুমি এইভাবে বলতে পারো না, আমি ভুল করেছি, তোমায় জানানো উচিত ছিল আমার, কিন্তু তখন আমি জানি না কি হয়েছিল আমার। এজন্য দুটো চড় থাপ্পড়ও দিতে পারো। আমার কাছে নিজের সম্মান আগে ছিল, ভয় পেয়ে গিয়েছিলাম আমি, তাই এমন একটা কাজ করে ফেলেছি। এর আগে কখনো এমন হয়েছে বলো? হয়নি তো। তোমার অবাধ্যও হইনি আমি কখনো। এবারের মতো মাফ করে দাও না। তুমি যতই দূরে ঠেলে দাও, এইসব তো মুখের কথা। আমি জানি তুমি আমাদের দু বোনের জন্য কতটা স্ট্রাগল করেছো, সেভাবে বটবৃক্ষের ন্যায় আগলে রেখেছো। বাবা মায়ের অভাব বুঝতে দাওনি কখনোই, শক্ত হাতে আমাদের সামলেছো। সব কি এতই সহজ ছিল ভাইয়া? মুখ ফুটে কখনো ভালোবাসার কথা না বলেও সব সময় নিজের সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়েছো। প্রকৃত একজন বড় ভাই, ঠিক বাবার মতো। বাবার জায়গায় আছো আমাদের তুমি। তুমি আমাদের কখনোই কষ্ট পেতে দাও না। কিছু চাওয়ার আগে সব দু হাতে ঢেলে দিয়েছো। কবে একটু হাসি খুশি ভাবে দিন কাটিয়েছো বলবে আমায়? কবে একটু আরাম করে ঘুমিয়েছো? তুমি বললেই আমি তোমার থেকে দূরে থাকবো? ভাবলে কি করে তুমি? তুমি অভিমান করেছো, ভেতরে অভিমান পুষে রেখেছো। ওই ধরনের মেয়েদের মতো অকৃতজ্ঞ নই আমি, কৃতজ্ঞতা প্রকাশ করতে জানি আমি। আব্বু আম্মু তো সেই ছোট থাকতে গত হয়েছেন, ওনাদের আদলে আরো একজন বাবা রেখে মা রেখে গিয়েছেন। আব্বুর সকল দায়িত্ব পালন করো তুমি, মায়ের মতো আগলে রাখো তুমি। এতটাও ছোট আমি ছিলাম না ভাইয়া। আমি দেখেছি কিভাবে নিজের শখ আহ্লাদ সবটা মাটি চাপা দিয়েছো তুমি আমাদের জন্য। খেলাধুলা বাদ দিয়ে সমবয়সীদের সাথে থেকে সবসময় দূরত্ব বজায় রেখেছো তুমি। এতটা এত ছোট ছিলে তুমি। হ্যাঁ, ছোটই তো। ওই বয়সের ছেলেরা পুরো পাড়া বন্ধু মহল দাপিয়ে বেড়ায়, আর তুমি দায়িত্বের বেড়াজালে আটকে পড়লে। আমরা ভালোবাসি তোমায়, তোমার বোনদের তুমি সঠিক শিক্ষা দিয়েছো, এ নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। বাবার পরে দ্বিতীয় বাবা আমাদের তুমি, আব্বুর মতো করে আগলে রেখেছো তুমি। ওনার চেহারার সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বটাও পেয়েছো তুমি। বাবা মায়ের জন্য ওইরকম কষ্ট হয় না, তুমি তো আছো। ভালোবাসার কথা মুখ ফুটে উচ্চারণ না করেও কিভাবে প্রকাশ করা যায়, আগলে রাখা যায়, সেটা তোমার চেয়ে ভালো কে করতে জানে বলো? আমি সত্যি নিজের কাজের জন্য অনুতপ্ত। কখনো নিজেকে কষ্ট দিবে না তুমি, কথার আঘাতে জর্জরিত করবে না। সহ্য করতে পারবো না সবসময় এইভাবে আগলে রাখলে। নিজেকে গুটিয়ে নিও না, আমরা তোমার পরিবর্তন সহ্য করতে পারবো না ভাইয়া। একদম এই কথাগুলো শেষ করে শব্দ করে কেঁদে ফেলে শ্রেয়না। দু হাতে সোফা খামচে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে। সৃজন হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, তবে লাভ হয় না। আবারও গাল ভিজে যায় তার। নিজের জায়গা থেকে উঠে এসে শ্রেয়নার পাশে বসে। শ্রেয়না ভাইয়ের দিকে না তাকিয়ে তার বুকে হামলে পড়ে। বোনের মাথা দু হাতে জড়িয়ে নিয়ে চুমু খায় সৃজন। নিজের গাল ঠেসে দিয়ে রাখে শ্রেয়নার মাথায়, হাত বোলাতে বোলাতে বলে, এরকম আর করিস না বাচ্চা, তোরা ছাড়া আমার কেউ নেই। এত বছর যাবত তোদের মুখ দেখে বেঁচে আছে,
তোরা আমার শক্তি। যখন তোকে ওই অবস্থায় দেখেছে মনে হচ্ছিল দুনিয়া ভেঙে পড়ছে আমার উপর। বুকের ভেতর এত কষ্ট হচ্ছিল, কাকে বলবো বল? আমি যে নিজের অনুভূতি প্রকাশ করতে পারি না। অভ্যাস নেই তো। এমন কাজ আর করবি না। ভাইয়া না হলে বাঁচবে না। তোর সব সমস্যা আমাকে বলবে। কবর থেকে তুলে এনে হলেও ওদের জান কবজ করব আমি। আমার বন্ধুর দিকে নজর দেওয়া কি করে সহ্য করবো বল? এমন করবি না কিন্তু, হুম? শ্রেয়না এখনো কেঁদে যাচ্ছে। রুহি মৃদু ধাক্কা দিয়ে শ্রেয়াকে ঠেলে দেয়। মেয়েটা এখানেই দাঁড়িয়ে থেকে কাঁদছে। শ্রেয়া এক পলক নিচের দিকে তাকিয়ে দৌড়ে ভাইয়ের দিকে এগিয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে দুজনের উপর। শ্রেজান তার বলিষ্ঠ হাতে ছোট শ্রেয়াকেও আগলে নেয়। দু বোনের মাথায় পরপর চুমু খায়। আজ আর কান্নারা বাধা মানে না। শ্রেজান নিজেও কিছুটা শব্দ করে কাঁদে। কতটা অসহায় লাগছিল নিজেকে। ওই সময় কি করবে ভেবে পাচ্ছিল না। বোনেরা তার দুনিয়া, আর একটু হলেই তার পৃথিবী এলোমেলো হয়ে যেত। ভাবতেই বুক কাঁপে তার। শক্ত করে জড়িয়ে ধরে ওদের। চাপা স্বভাবের ছেলে সৃজান, কাউকে ধরে চাইলেই কাঁদতে পারে না, নিজের ভেতরকার কথা বলতে পারে না। সব কিছু জমিয়ে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ে সে। এসব থেকে এবার মুক্তি চাই। রুহি আলতো হেসে চলে আসে সেখান থেকে। গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নেয়। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার ভাইটা এমন না। কিভাবে বোনের উপর দায়িত্ব চাপানো যায় সব সময় সেই পায়তারা করে বেড়ায় ছেলেটা। কবে যে একটু বুঝবে আর তার কষ্ট ঘুচবে। ভাইয়া, গোসল সেরে মাত্র বিছানায় এসে বসেছে মীরা। পরনে শুধু একটা তোয়ালে, যেটা কোমরে পেঁচিয়ে রেখেছে। এরই মধ্যে দানার কণ্ঠ পেয়ে চমকে তাকায় দরজার দিকে। এক প্রকার লাফিয়ে ওঠে, যার ফলে তোয়ালে খুলে পড়ে যেতে নেয়। মীরা শক্ত হাতে সেটা চেপে ধরে। শরীর কেঁপে ওঠে তার। আর একটু হলেই মান সম্মানের জলাঞ্জলি হয়ে যেত। চোখ বন্ধ করে শক্ত করে দাঁড়িয়ে আছে মীরাব। ওভাবে স্ট্যাচু হয়ে আছেন কেন? মীরাব দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। এরপর মাথা কিছুটা বের করে বলে, সমস্যা কি তোমার? নক না করে ভেতরে এসেছো কেন? ম্যানার নেই? দানা ধমক খেয়ে কাচুমাচু করতে থাকে। সে তো বুঝতে পারেনি ব্যাপারটা, হুট করেই চলে এসেছে। সরি। মাথা নিচু করে নেয় দানা। মীরাব ফোঁস করে শ্বাস ফেলে। এরপর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, কি হয়েছে? দানা জল চোখে তাকায় মীরাবের দিকে, উচ্ছ্বাসিত গলায় বলে, আজ সন্ধ্যায় ঘুরতে যাব আমরা, তৈরি থেকো। চোখ ছোট ছোট করে তাকায় মীরাব। অনীহা প্রকাশ করে বলে, আবরণকে বলো, আমার সময় নেই। মুখ ছোট করে নেয় দানা। এক আঙ্গুল তাক করে মীরাবের দিকে অসহায় কণ্ঠে বলে, ভাইয়া তোমাকেই নিয়ে যেতে বলেছে, না করবে না কিন্তু, আমি কষ্ট পাবো। আচ্ছা যাও, সন্ধ্যায় দেখা যাবে। যাবেই যাবে, তোমাকে একটা উপহার দিব আমি, যদি আমার কথা শোনো তুমি। বলেই লাফাতে লাফাতে চলে যায় দানা। মীরাব ধরাম করে দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়াতেই গম্ভীর মুখশ্রীতে চঞ্চল ভাব আসে। ঠোঁট কামড়ে হাসে মীরাব। হাত ছাড়তে নিতেই তোয়ালে পড়ে যাবার জোগাড় হয়। দুহাতে মুষ্টি করে নেয় সেটা। বড় বড় চোখে তাকিয়ে বলে, আরেকটু হলেই বাচ্চাটার সামনে মানিজ্যতের ইয়াক্কা বুলবুল হয়ে যেত। বাসা থেকে বের হতেই আবরণের সঙ্গে সাক্ষাৎ হয় সৃজানের। যেন তেন সাক্ষাৎ নয়, একদম গায়ের উপর হুড়মুড়িয়ে পড়ে আবরণ। অন্যদিন হলে সৃজান মুখের উপর কিছু কথা ছুঁড়ে চলে যেত, তবে আজ ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রাখতে দেখে খানিক অবাক হয় আবরণ। সেজান ভাই, এত খুশি হঠাৎ? সৃজান মৃদু হাসে। আবরণের কলার ঠিক করে দিয়ে বলল, ওই আর কি। দিনকাল কেমন কাটছে? কোথায় যাচ্ছ? আবরণ অবাক কণ্ঠে বলে, আপনার গণধর বোনের সঙ্গে মিটিং করতে যাচ্ছে। সৃজান এবার শব্দ করে হেসে দেয়। আবরণ দ্বিগুণ অবাক হয়। সৃজানকে কখনো এভাবে হাসতে দেখেনি। ভদ্রলোক হাসলে দারুণ দেখায়। তুমি না হাসলেই ভালো, পরে দেখা যাবে ছেলেটাও লাইন লাগিয়েছে। মা গো, ঘোর লেগে যাচ্ছে। বলে দুপাশে মাথা ঝাঁকা দেয় আবরণ। সৃজান চাপড় দেয় আবরণের পিছে। তোমাকে অবাক করতে পেরে দারুণ লাগলো। আসি তবে। আর হ্যাঁ, নাস্তা করে যাও। সৃজান চলে যেতে নিলেই আবরণ ওর পিঠের জামা খামচে ধরে। এতে খানিক পিছিয়ে আসে সৃজান, সঙ্গে অপ্রস্তুত হয়। আবরণ ওর কাজ চাপড়ে মৃদু হেসে বলে, তোমাকে অপ্রস্তুত করতে দারুণ লাগলো। আবরণ আর দাঁড়ায় না। প্যান্টের পকেটে হাত পুরে শীষ বাজাতে বাজাতে চলে আসে সেখান থেকে। সৃজান কিছুক্ষণ তার গমন পথে তাকিয়ে থেকে নিজেও প্রস্থান করে। বিড়বিড় করে আবরণকে বেয়াদব উপাধি দিয়ে দেয়। আরেকটু হলে শ্বশুরের পুতকে সম্বন্ধে বলে ডেকে উঠতাম। বালটা কত প্রকার রং তামাশা শুরু করতো কে জানে।
বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কিছু একটা টাইপ করে সৃজনের নাম্বারে সেন্ড করে দেয় আবরণ। তার কাজ সে করেছে, বাকিটা সৃজন দেখে নেবে। শ্রেয়নার রুমে আসতেই বিস্ময়ে চোখ বড় হয়ে আসে আবরণের। হ্যাংলার মতো চেয়ে থাকে সামনের দিকে, দরজা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। অবাকের চরম শেখরে পৌঁছিয়েছে ছেলেটা। এই মুহূর্তে এমন দৃশ্য যেন মোটেও আশা করেনি। দুপাশে ভালোভাবে মাথা ঝাঁকিয়ে পুনরায় সামনে তাকায়। না, দৃশ্য পরিবর্তন হলো না। ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে শুকনো ঢোক গিলে আবরণ, সেই সাথে বুকের বাঁ পাশে নিজের হাতটা চেপে ধরে দরজার সঙ্গে পিঠ মিশিয়ে দাঁড়িয়ে থেকে সামনেই চেয়ে রয়। এভাবে কিছু সময় অতিবাহিত হতেই শ্রেয়নার চিৎকারে ঘোর ভাঙে তার। সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে উচ্চস্বরে বলতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাবুদ, এ কি দেখাইলা? কেমন কারিশমা খোদা তাআলা। শ্রেয়না কোনো মতে শাড়িটা নিজের শরীরে পেঁচিয়ে নিয়ে তেড়ে আসে আবরণের দিকে। আবরণ দু হাতে মুখ ঢেকে নিলেও আঙ্গুলের ফাঁকে সবকিছু দেখছিল। চুলের কাটা হাতে শ্রেয়নাকে রণমূর্তি ধারণ করে নিজের দিকে ধুমিয়ে তেড়ে আসতে দেখে উল্টো দিকে দৌড় দেয় সে। স্লিপ কেটে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে বলে ওঠে, বালটা সবসময় শুধু দৌড়ের উপর রাখে। আমাকে কি তার ঘোরা মনে হয়? যখন তখন টকবকিয়ে ছুটায়। সিনিয়র আবুদের প্রেমে পড়লেও ঝামেলা, উঠতে বসতে খাইতে শুইতে ধমক খেতে হয়। আর রোমিও যদি আমার মতো ওভার ইনোসেন্ট হয়ে যায় তবে তো কথাই নেই। তুষি ওয়াশরুম থেকে বের হয়ে শ্রেয়নাকে রুমে পেল না। অবাক হলো সে। মেয়েটা তো এখানেই শাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, অসুস্থ শরীর নিয়ে আবার গেল কোথায়? মূলত তুষির কাজিনের বিয়ের সামনে। সে শাড়ি পরতে জানে না, কাল সকালে বের হবে শাড়ি পরে একদম সেজেগুজে। তাই শ্রেয়নার কাছে এসেছে, শাড়ি পরিয়ে দেখবে পারে কিনা, একটু শিখতে এসেছিল। শ্রেয়না অসুস্থ থাকায় তুষি চলে যেতে চেয়েছিল, কিন্তু ও বাদসাধে। শরীর এখন সুস্থ আছে, তুষি চাইলে চেষ্টা করতে পারে। কিছুক্ষণ পরই বাথরুমের চাপ দেয়, তাই অর্ধেক শাড়ি পরিয়ে দিয়েই দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় তুষি। কিন্তু এখন শ্রেয়নাকে রুমে না পেয়ে লিভিং রুমের দিকে ছুটে এসে, এই তোমরা কি করছো? শ্রেয়না রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আবরণের দিকে। আবরণ সোফায় অপর প্রান্তে, শ্রেয়না তার দিকে এগোতে নিলেই ও অন্য পাশে সরে যায়। এতে যেন দ্বিগুণ রেগে যায় শ্রেয়না, ধরতে পারলে চিবিয়ে খাবে। কি হয়েছে? আবরণ সতর্ক দৃষ্টিতে তাকায় তুষিদের দিকে, না তাকিয়ে বলে, দেখো না পিছনে আছে, সিনিয়র ছাড়ছেই না। আবরণকে গানের সুর টানতে দেখে শ্রেয়না নিজের হাতের কাঠি ছুঁড়ে মারে তার দিকে, যেটা আবরণের গালে গিয়ে লাগে। গালের কিছু অংশ কেটে যায় তার। মুহূর্তেই রক্ত বের হয়, গাল গড়িয়ে গলায় এসে পড়তে থাকে। বেহায়া নির্লজ্জ ছেলে, কারো রুমে ঢুকতে হলে নক করে আসতে হয়, সে ম্যানারটুকু নেই তোমার? আবরণ গাল এক হাতে চেপে ধরে খেকিয়ে ওঠে। ওরে মাতারি, নিচে দরজা খোলা রেখে রং তামাশা করবে, তাতে দোষের কিছু না। আমাদের মতো অবলা জুনিয়র ঘরে প্রবেশ করে রামলীলা দেখে নিলে যত সমস্যা, মাথায় ছাদ ভেঙে পড়ে। তোমায় খুন করবো আজ আবরণ। আবরণ দাঁত বের করে হাসে, এরপর মাছি তাড়ানোর ভঙ্গিমায় বলে, আমিও খুন হতে রাজি, যদি আমার কিলার হয় তোমার মতো পাচ্ছি। জীবনে ভালো হবে না। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে চট করে ভালো হয়ে গেছে, বুক থাবড়েও আমাকে বদলাতে পারবে না। তখন আফসোস করে অক্কা পেতে হবে। ব্যাকগ্রাউন্ডে স্যাড সং। শ্রেয়না কপাল চেপে দাঁড়িয়ে রয়। থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত চেপে বেয়াদব শব্দটা আউড়ে নিজের কক্ষের দিকে এগোয়। আবরণ যেন শুনেও শুনল না, পেছন থেকে ডাক দিয়ে বলল, তোমার ভাইও নাম দিয়ে গেল, ভাবছি বেয়াদব নামে আকিকা করিয়ে নেবো এবার। বড়সড় গরু জবাই করব, চিন্তা করো না, তোমার জন্য আস্ত গরুর ঠ্যাঙের স্যুপ করে পাঠাবো। শ্রেয়নার হেলদোল নেই, শাড়ি দু হাতে খামচে ধরে চলে আসে সেখান থেকে। আবরণ মাথা এগিয়ে টানা দিয়ে দেখে শ্রেয়নার গমন। গালে হাত রেখে বিরস গলায় আওড়ায়, কি সিনারি দেখালে ময়নার মা, রাতের ঘুম হারাম করে দিলে। এমনিতে বুঝে কম জ্বালাও, এবার একটু বেশি হয়ে গেল না? কোমরে হাত রেখে ঠোঁট গোল করে শ্বাস ফেলে আবরণ। গাল জ্বলছে, ঘাড়ে হাত চেপে বলে, ওফো, শয়তানের নানি পড়িয়ে মারছে, ধ্বংস করে দিচ্ছে। মোহনা এখনো নিস্তেজ। তারেক রহমান মেয়ের কাছে থেকে নড়ে না, খুব বেশি দরকার ছাড়া
তাকে বাইরে যেতে দেখা যায় না। মাঝে মধ্যে এসে মোহনার দাদি তাকে দেখে যায়, কিছুক্ষণ প্রলাপ বকেন, এরপর আরও সময় কাটিয়ে চলে যান তিনি। আবরণও আসে দেখা করতে, মোহনাকে ফোর্স না করে, না কোনো বিষয়ে, শুধু মাথায় হাত বুলিয়ে চলে যায়। মেয়েটা যেন কদিনে একদম পাল্টে গেছে, চেহারায় আগের মতো জৌলুস নেই। তারেক রহমানকে ভরসা দেয় আবরণ। লোকটা তাকে দেখলেই কেমন হু হু করে কেঁদে ফেলে। আবরণের এতে খারাপ লাগে, নিজেকে যথাসম্ভব শক্ত করে রাখে লোকটার সামনে। কোথায় যাচ্ছিস তুই? বাড়িতে। মীরা ভ্রু কুঁচকে বলল, বাড়ি গিয়ে কি করবি? বাড়িতে গিয়ে আমি বলবো আব্বুকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। গাড়ি নেব, ফ্রিজ নেব আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেব দেখতে সুন্দরী। জামাই ষষ্ঠীতে যাব শ্বশুরের ঘরে, শ্বশুরের পুতের বউটা দিবে দুধ গরম করে। বাড়িতে গিয়ে আমি বলবো আব্বুকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। মীরাব দানা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আবরণ হেলে দুলে হাঁটছে। বাইক নিল না, সিএনজি থামিয়ে তাতে চেপে বসল। ভাইয়ার মনে কি চলে? বাস, সিএনজি, ট্রাক ইত্যাদি ইত্যাদি। দানা ভ্যাবাচাকা খায়, ভ্রু কিঞ্চিত বাঁকা করে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখে। কোথায় যাবে? লং ড্রাইভে। ড্রাইভ করার জন্য গাড়ি তো দূর, স্টিয়ারিং তো নেই। দানা হেসে দিয়ে বলে, ভাইয়া বাইক রেখে গেছে, চলো। দানা এগিয়ে গেল। মীরাব মিটিমিটি হাসতে হাসতে সেদিকে পা বাড়ায়। বুকের ভেতর লাড্ডু ফুটছে তার। দানা দানা দানা, পরাণের ময়না, শুধু তুমি আমার। বের হচ্ছেন? নাস্তা করে যান। মিশানের দিকে এক পলক তাকায় নীরদ। সন্ধ্যা হয়ে এসেছে, এখন না বের হলে দেরি হয়ে যাবে। আজকাল কাজের চাপ বেশি, নতুন নতুন কেস হাতে আসছে, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন করতে হবে। তুমি খেয়ে নিও, আমি আসছি। শুধু পালাই পালাই করেন কেন? বলতে বলতে সোফায় এসে বসে মিশান। নীরদ তখন পূর্ণ দৃষ্টিতে তাকায় মিশানের দিকে। মেয়েটা আজ সবুজ রঙের শাড়ি পরেছে, শাড়িতে দারুণ মানায়। মেয়ে বললেও ভুল হবে না। ৩৫ বছর বয়সী মিশান তাহিয়ারের চেহারায় বয়সের ছাপ পড়েনি। সে খুবই সচেতন তার স্কিন নিয়ে, এবং সেটা ছোট থেকেই। আমি আসছি। নীরদের গমন পথে চেয়ে থাকে মিশান, গালে হাত দিয়ে নির্মিষ তাকিয়ে রয়। ভেতরে ভেতরে অভিমান জমা হয় তার। নীরদ জাহিদ তার দিকে ফিরেও তাকায় না। আবরণ তো বলেছিল ওদের বিয়ে দিবে, ছেলেটা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? মিশান তাহিয়ার স্ত্রীর অধিকার চায় না, শুধু নীরদ জাহিদের সঙ্গে নিজেকে জুটতে চায়। আমি আপনার কাছে স্ত্রীর অধিকার চাই না, শুধু মিশান তাহিয়ার থেকে মিশান জাহিদ হতে চাই। তপ্ত শ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নেয় সে। কপালে হাত রেখে স্থির হয়ে বসে থাকে। সময়গুলো বড্ড এলোমেলো কাটছে তার। রুহি মাঝ রাস্তায় শ্রেজানের দেখা পায়। অটোতে ছিল সে। শ্রেয়া ও সুপ্তিকে পড়ানোর উদ্দেশ্যে ওদের বাসার দিকে রওনা হয়েছে। মাঝ রাস্তায় সিএনজি নষ্ট হয়ে যাওয়ায় অন্য গাড়ি দাঁড় করাতে ব্যস্ত রুহি। পাশে না দেরি হয়ে যায়। এরই মধ্যে শ্রেজান আলমের দেখা মেলে। ক্লান্ত ভঙ্গিমায় জিপ চালিয়ে এদিকেই আসছে। শরীরের জামাটা ঘেমে একদম লেপ্টে আসে। কি এমন কাজ করে এসেছে যার দরুন এমন হয়রানি তার? ভয় পেল না রুহি, গোয়েন্দা মানুষ, কতই কাজ থাকতে পারে। রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিপ থামায় শ্রেজান। ততক্ষণে আরও একটা সিএনজি নিয়ে এসেছে সে। শ্রেজান তাকিয়ে থেকে দেখে নেয় রুহির গমন। মেয়েটা তাকে দেখলে সবসময় কেমন একটা পালাই পালাই করে। মন্দ লাগে না শ্রেজানের, ভালোই তো চলছে দিনকাল। অনিকেত মারা গেছে? আচ্ছা। আবরণের শান্ত কণ্ঠে ভাঁজ পড়ে মেহাদের কপালে, সন্ধিয়ান গলায় বলে, তুমি কিছু করনি তো? আবরণ আতকে উঠে বলে, আস্তাগফিরুল্লাহ। আবরণ জাহিদ খুনি নয় মেহাদ, খবরদার অপবাদ দিবে না। মিহাদ আবরণের নাটকীয় ভঙ্গিমা দেখে নাক কুঁচকায়। ফ্যাস ফ্যাস কণ্ঠে বলে, তো এই মহান কাজটা করলো কে? আবরণ কোমর টানা দিচ্ছিল। মিহাদের কথায় ফট করে উত্তর দেয়, মেয়েটা শুধু আমার ইয়ে না, কারোর মেয়ে, কারোর বৌমা, কারোর বান্ধবী, কারোর ভাবি কিংবা কারোর বোন, তাদের থেকে একজন এই মহান কাজটা করেছে।
এসব তোমার বোঝার বয়স হয়নি। মিহাত ফ্যাল করে তাকিয়ে থাকে। আবরণের কথা অনুযায়ী ধরতে গেলে শ্রেয়নার কাছে কেউ অনিকেতের ব্যান্ড বাজিয়েছে। নির্মম মৃত্যু হয়েছে ছেলেটার। কেউ দুটা চোখ তুলে নিয়েছে, সামনের দাঁত সব ভাঙ্গা, রক্তাক্ত মুখশ্রী। খুব বেশি ভয়ঙ্কর ছিল দেখতে। রাত 12টা বেজে 35 মিনিট। আবরণ এখনো ফ্ল্যাটে ফেরেনি, রাস্তায় আছে। বাইক চালাচ্ছে ধীর গতিতে, কোনো প্যারা নেই। চিল মুডে এগিয়ে যাচ্ছে নিজের গন্তব্যে। মৃদু মন্দ বাতাস এসে তাকে ছুঁয়ে দিচ্ছে। শিরশির করে অনুভূতি হচ্ছে। আবহাওয়াটা দারুণ লাগছে আবরণের। অন্যদিনের মতো মাথায় হেলমেট পরেনি। সাদা রঙের শার্টের বুকের কাছে কালো রঙের একটি ফুলের স্টিকার বসানো, সেই সাথে কালো প্যান্ট। হাতে ওয়েলিংটনের ঘড়ি। বাতাসে চুলগুলো উড়ে উড়ে তার চোখের উপরে পড়ছে, আবার নিজে নিজে সরে যাচ্ছে। আবরণের সম্পূর্ণ মনোযোগ রাস্তার দিকে, সেই সঙ্গে মৃদু আওয়াজের গানও গেয়ে যাচ্ছে। আরে পারতাম যদি বলতে তোর কাজল করে চোখ, আমার দিন কাটতো রঙিন হয়ে, থাকতো না আর দুঃখ। তোর মায়া মুখটা ভাসলে চোখে, থাকে না রে হুশ। আমি বলবো কি হায়, নিজে হারাই তোর মায়াতে ডুব। আমার ভেতরের টাই জানে মায়া কারে বলে। এই মায়া তো কাটবি না রে, হে জীবনও গেলে। আমার অশ্রুখানা জানে কত ভালোবাসি তারে। আবরণ হুট করে থেমে যায়, গান গাওয়া বাদ দিয়ে নিজের গাল স্পর্শ করে। অতঃপর বিরক্তিতে উচ্চারণ করলো। বাইকের গতি বাড়িয়ে বলল, ভালের চোখ দিয়ে কখনো এক ফোঁটা পানিই বের হয় না, সেখানে সব গাঁওতে বেলে যেতা। পরে দেখা যাবে গান আমার পশ্চাতে সিল মেরে দিয়েছে। রাস্তার দিকে মনোযোগ দিয়ে বিড়বিড় করে গান গেয়ে যাচ্ছে। ঘুম আসছে ভীষণ। মাথা ঝাঁকি দিয়ে পুনরায় বাইকে চালানোয় মনোযোগী হয় সে। তীব্র গতিতে একটা বুলেট ছুটে আসে আবরণের দিকে। মুহূর্তেই অন্যদিকে সরে যায় আবরণ, তবে বাইক থামায় না। সামনে ভালোভাবে দেখে নিয়ে স্পিড বাড়ায়। পরপর বুলেটের পরিস্থিতি টের পাচ্ছে সে। কোনো না কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নিচ্ছে। ওরে কাল্যাণ নাতিরা, রাতের বেলা কেন পেছন মারতে আসো? দিনে কারবার ফেলতে চাও? তোমাদের জন্য শান্তিতে লং ড্রাইভে যেতেও পারবো না। শালার পুত, সামনে এসো তো। রাগে জল শক্ত হয়ে আসে আবরণের। ভেবেছিল ফ্ল্যাটে গিয়ে আরাম করে ঘুমাবে, এই মহা ঝামেলায় ফেঁসে যাবে জানলে আরও আগে বাড়ি ফিরত। ক্লান্ত ভীষণ, চোখে ঘুম ঢুলুঢুলু করছে। ইচ্ছে করছে চোখ বন্ধ করে বসে থাকতে। বাইকের দু চোখ যেদিকে যায় চলে যাক। সিটকে রাস্তার পাশে গড়িয়ে পড়ে আবরণ। দু বাহুতে একসঙ্গে গুলি লেগেছে। চোখ মুখ খিচে রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকে। নিজেকে ধাতস্থ করে কোনো মতে মাথা উঁচিয়ে তাকায় সে। রাস্তায় রক্তের স্রোত বয়ে যাচ্ছে। চোখের সামনে অনুপমের আদল ভেসে ওঠে। হাসি মুখে তাকিয়ে থাকে সে। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে আসে তার। পরপর আরও দুটো বুলেট তার পায়ে এসে লাগে। কেঁপে ওঠে আবরণের দেহ। সাদা শার্ট রক্তে রঞ্জিত হয়ে গেছে, প্যান্টও ভিজে জবজবে। চুলগুলো লেপ্টে আছে চোখের সামনে। আবছাভাবে পরিচিত একজনের মুখ দেখতে পায় সে। বুলেটের চেয়ে এটারই ব্যথা বেশি মনে হচ্ছে। অনুপমের হাতে শ্রেয়নার হাত চেপে ধরে রাখা। মেয়েটার হয়তো চিৎকার করছে। চুলগুলো এলোমেলো, বাতাসে উড়ছে। বারবার এগিয়ে আসতে চাচ্ছে, তবে নিজের হাত ছোটাতে পারছে না। অনুপম হ্যাঁচকা টানে তাকে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। মন যত না, মন ভাবনা বুঝতে যদি হয়, ওরে থাকতি না আর দূরে সরে, ছাড়তি না আমায়। মাঝরাতে পানি খাওয়ার জন্য রুম থেকে বের হতেই মেন ডোর খোলা দেখতে পায় শ্রেয়া। মুহূর্তেই ভয় এসে গ্রাস করে তার ছোট্ট বুকটায়। পরক্ষণেই শ্রেয়নার কথা মনে পড়ে। আপু মাঝে মধ্যে বের হয় এভাবে, তবে দরজা তো খোলা থাকে না। শ্রেয়নার রুমের দিকে পা বাড়ায় শ্রেয়া। দরজা খুলে রাখা, জিনিসপত্র সব এলোমেলো। কিছু একটা আশঙ্কা হয় তার। দ্রুত ভাইয়ের রুমের সামনে এসে দরজা ধাক্কাতে থাকে, তাকে পরপর ডাকতে থাকে, কিন্তু শ্রেজানের থেকে কোনো রেসপন্স আসে না। ভয় পেয়ে যায় শ্রেয়া, কেঁদে ফেলে। বাইরের কাউকে ডাকার আগে তার মনে পড়ে নিজের ডায়েরির কথা। ভাইয়া বলেছিল যদি কোনো সময় বিপদে পড়ে সুযোগ থাকলে প্রথম নাম্বারে কল দিতে। একটা লিস্ট বানিয়ে দিয়েছিল শ্রেয়াকে। শ্রেয়া তাই করে। ল্যান্ডলাইন থেকে এই নাম্বারে কল ঢুকানোর সঙ্গে সঙ্গেই রিসিভ হয়। গম্ভীর কণ্ঠে কেউ বলে ওঠে, ইয়েস, আইজিপি নিরুজ জাহিদ স্পিকিং।
আঙ্কেল, আমার আপু বাসায় নেই, ভাইয়াও দরজা খুলছে না, বুঝতে পারছি না কি করব, তুমি একটু আসবে? শ্রেয়ার কন্দনরত কণ্ঠ নীরদের কর্ণকুহরে প্রবেশ করতেই সে নাম্বার দেখে নেয়। সৃজন আলমের বাসার ল্যান্ডলাইন থেকে কল এসেছে। ওই দরজা নক করে বসে থাকো, আমি আবার ওই কল করলেই খুলবে। ভয় পেও না, আঙ্কেল উইল বি হিয়ার সুন। আমি ভয় পাচ্ছি। ফুপিয়ে কাছে মেয়েটা। নীরদ জাহিদ দ্রুত উঠে আসেন নিজের চেয়ার ছেড়ে। কলে থাকো, কেটো না, আমি আসছি। পর মুহূর্তেই হাতের অন্য একটা মোবাইল নিয়ে প্রিয়মের নাম্বার ডায়াল করে। যেহেতু সৃজন বাসায় নেই, তাই প্রিয়মের থেকেই তার খোঁজ নেবে। আসসালামু আলাইকুম স্যার। সেজান কোথায়? প্রিয়ম অবাক হয়ে বলে, স্যার তো 10টায় বাসায় ফিরেছেন। দ্রুত ওর বাড়ি যাও। ইয়েস স্যার। নীরদ অফিস থেকে বের হতেই সিনহার কল আসে। কুঁচকে রাখা কপাল আরো কুঞ্চিত হলো যেন। ফোন বাজতে বাজতে কেটে যেতেই ব্যাক করলেন নীরদ। ওপাশ থেকে সিনহার আতঙ্কিত কণ্ঠ শুনতে পেলেন। স্যার, আবরণকে কেউ মারার চেষ্টা করেছে, অবস্থা খুব শোচনীয়, হাসপাতালে নিয়ে যাচ্ছি ওকে, প্রচুর ব্লিডিং হচ্ছে, জলদি আসুন, সময় নেই হাতে। নীরদ জাহিদ মাথা ঘুরে পড়ে যেতে নিলেন। গেটের দারোয়ান এসে ওনাকে আগলে নেয়। চারপাশ থেকে গার্ড এসে ঘিরে দাঁড়ায় নীরদ জাহিদকে। নীরদ জাহিদ মাথা ঘুরে পড়ে যেতে নিলেন। গেটের দারোয়ান এসে ওনাকে আগলে নেন। চারপাশ থেকে গার্ড এসে ঘিরে দাঁড়ায় নীরদ জাহিদকে। নীরদ কোনো মতে নিজেকে সামলে নেন, চোখ মুখ গম্ভীর করে রাখে, এক হাতে মাথা চেপে ধরে গাড়িতে উঠে বসে। ড্রাইভার এক পলক তার অবস্থা দেখে নিয়ে বলে, কোথায় যাব স্যার? সেজান আলমের বাসায়। তুমি যেতে পারবে না সেজান, আমি তোমাকে যেতে দেব না। পাগল হলে? ওদের গোডাউনে গেলে তোমায় আস্ত রাখবে, হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। নীরদ জাহিদের ধমকের তোয়াক্কা করে না সৃজন। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে ব্যস্ত সে। সেজান, একটু সময় দাও, আমি চেষ্টা করছি। আর কতক্ষণ চেষ্টা করবেন স্যার? 24 ঘন্টা পার হয়ে গেছে, আমার বোনের কোনো হদিশ নেই। হাত ঘুরিয়ে বসে থাকতে পারি না আমি। আপনার অবাধ্য হওয়ার জন্য সত্যি দুঃখিত আমি, তবে আজকের জন্য সেজান আলম আপনার কথা শুনছে না। প্রিয়ম অসহায় মুখ করে তাকিয়ে আছে। সে কিছুতেই সৃজনের এমন অবস্থা দেখতে পারছে না। সন্দেহ করা হয় সেদিন খাবারে ঘুমের মেডিসিন মেশানো হয়েছিল। সৃজনের খাবারে কড়াভাবে দেওয়া হয়েছে বলেই ভদ্রলোকের ঘুম ভাঙেনি। দরজা ভেঙে টেনে তুলতে হয়েছিল তাকে। সেই থেকে পাগলের মতো আচরণ করছে সৃজন। শহরের কোনায় কোনায় লোক লাগিয়ে খোঁজ চালাচ্ছে, এক জায়গায় স্থির থাকছে না। চোখ মুখ ফুলে একাকার। কিছুক্ষণ পর পর ওয়াশরুমের দিকে ছুটছে, চোখে মুখে পানি ছিটিয়ে আবার ফেরত আসছে। সৃজন অফিস থেকে বের হতে নিলেই নীরদ জাহিদ তার হাত চেপে ধরেন, টেনে বসায় একটা চেয়ারে। ওর মুখের সামনে মুখ নিয়ে শান্ত গলায় বলেন, শান্ত হও, আমরা খোঁজ পেয়েছি শ্রেয়ানা কোথায় আছে। টিম রেডি হচ্ছে, সবকিছু ভালো হবে। আপনি কেন আমার পার্সোনাল ব্যাপারটা প্রফেশনালাই টানছেন? প্রফেশনাল থেকেই বিপদ এসেছে, শান্ত হও, দেখছি। না স্যার, আপনি বুঝতে পারছেন না, বুঝবেনও না। আমার কাজ আমায় করতে দিন। শোনা যায় নীরদের গম্ভীর কণ্ঠ। না, ডোন্ট গো এগেইনস্ট মাই ওয়ার্ল্ড। নীরদ জাহিদ হনহন করে বেরিয়ে আসে। সৃজন দু হাতে মুখ ঢেকে ঝুঁকে বসে থাকে। প্রিয়ম মনমরা হয়ে বসে সৃজনের থেকে কিছুটা দূরত্বে। কিছু একটা বলতে চায় প্রিয়ম, ওষ্ঠ জোড়া ভিজিয়ে নেয় তার। মুখ খোলার পূর্বেই লক্ষ্য করে সৃজন কাঁপছে, কিছুক্ষণ পর পর ফুপিয়ে উঠছে। হতভম্ব হয় প্রিয়ম, আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে। ছেলেটা কাঁদছে। স্যার প্লিজ শক্ত হন, ভেঙে পড়বেন না এভাবে। আমরা যাচ্ছি, কিছু সময়ের মধ্যেই রওনা দিব। তোমার কি মনে হয় প্রিয়ম, তোমরা গাড়ি সাজিয়ে অ্যাটাক করতে যাবে আর ওরা সাজিয়ে গুছিয়ে কোণের মতো আমার বোনকে গুছিয়ে দিবে? তোমাদের কিছু করতে হবে না। বোন আমার, চিন্তাও আমার। আমার বোনের কিছু হলে পুরো শহরে আগুন জ্বলবে, মাইন্ড ইট। দাঁত চেপে কথাগুলো বলে সৃজন উঠে দাঁড়ায়। বাইরের দিকে পা বাড়াতে নিবে, পেছন থেকে আতঙ্কিত গলায় ডেকে ওঠে প্রিয়ম, স্যার। ডোন্ট ট্রাই টু স্টপ মি। প্রিয়ম হতাশা দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরদ জাহিদ এলে ছেলেটা কি জবাব দিবে, চিন্তায় মরা মরা অবস্থা। তবে সৃজনকে একা ছাড়া ভুল করবে না। অতিরিক্ত হাইপার হয়ে যদি কোনো ভুল করে বসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। ওকে স্যারের পেছনেই থাকতে হবে। দাঁড়ায় না প্রিয়ম, প্রায় দৌড়ে বেরিয়ে যায় সৃজনের পেছনে।
মিশান তাহিয়ার থমথমে মুখে বসে আছে, তার পাশেই দানা ও রোদ। রোদ মনমরা হয়ে থাকলেও দানা কিছুক্ষণ পরপর ভ্যা ভ্যা করে কেঁদে উঠছে। রোদ চেয়েও থামাতে পারছে না। ওইদিকে মিরাব সানি আইসিইউর সামনে দাঁড়ানো, বারবার উকি দিয়ে আবরণকে দেখছে। মাঝখানে অল্পের জন্য জ্ঞান ফিরেছিল ছেলেটার, আবার জ্ঞান হারিয়েছে। কখন ফিরবে জানা নেই। সুস্থ থাকলে ছেলেটা এভাবে শুয়ে থাকতো, স্থির থাকতো? একদম না। দু বন্ধু কিছুক্ষণ পরপর চোখের পানি মুছছে, কান্না পাচ্ছে তাদের। একদম গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছা করছে, তবে উপায় নেই। চোখ ভিজে এলে তড়িঘড়ি করে পানিটুকু মুছে নিচ্ছে। সানির মোবাইলে কল আসে, নাহিদের নাম্বার থেকে কল এসেছে। সানি, বলো। দ্রুত গুডাউনে আসো, মিরাবকে সঙ্গে নিয়ে। ওকে। কল কেটে মিরাবের দিকে তাকায় সানি। দুজনের চোখাচোখি হতেই একজন অপরজনের হাত শক্ত করে চেপে ধরে বেরিয়ে আসে হসপিটাল থেকে। গেট দিয়ে বের হওয়ার সময় ইন্সপেক্টর সিনহার মুখোমুখি হয় তারা। পাত্তা না দিয়ে নিজেদের মতো চলে যায়। সিনহা কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরে চলে আসে। বন্ধুর পাশে থাকা বাদ দিয়ে ছেলে দুটো কথাই গেল। আমাকে মারার জন্য এনেছো নিশ্চয়ই। তো না মেরে এখনো জীবিত কেন রেখেছো? শ্রেয়নার কণ্ঠ শান্ত, চোয়াল শক্ত করে তাকিয়ে আছে অনুপমের দিকে। লোকটা দেখতে নীরদের মতো হলেও চরিত্রের সমস্যা আছে। চেহারা দেখে বোঝার উপায় নেই ভেতরে একটা নিকৃষ্ট পশুর সত্তা লুকিয়ে আছে। সেটা খুবই জঘন্য। মরার জন্য এত তোড়জোড় করছো কেন? হঠাৎ করে তোমাকে ধরে নিয়ে এলাম। তোমার ভাই রাস্তায় চা খেতে বসেছিল জানো? ছেলেটা এমনিতে কখনো এমন কাজ করে না। আমিও সুযোগ পেয়ে লোক লাগিয়ে কয়েক কাপ খাইয়ে দিলাম, সঙ্গে ঘুমের ওষুধ। তোমার ঘরে ঢুকে তোমাকে বের করে আনলাম। লম্পজম্প করেও তো একজনকেও তুলতে পারলে না। অনুপম হাসছে। শ্রেয়নার শরীর জ্বলে যায়। মনে পড়ে তার আবরণের কথা। ছেলেটার গুলি লেগেছে, বেঁচে আছে কি? ভেতরটা হু হু করে উঠে শ্রেয়নার। কেমন যেন কান্না পাচ্ছে, হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করছে। আবরণের জন্য বুকে যন্ত্রণা হচ্ছে। হুট করেই ভেঙ্গে চুরে কান্না পাচ্ছে তার। আবরণ কি ঠিক আছে? ছেলেটা কেমন অসহায় ভঙ্গিতে রাস্তায় পড়েছিল, কত রক্ত বের হচ্ছিল। নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে। আল্লাহ, ছেলেটার যেন কিচ্ছু না হয়। কেমন ফাঁকা ফাঁকা লাগছে ভেতরটা। অস্থিরতা জাপটে ধরছে তাকে। আবরণ। কম্পিত কণ্ঠ শ্রেয়নার। অনুপম তৃপ্তির হাসি দিয়ে বলে, দুটো গুলি বাহুতে লেগেছে আর দুটো পায়ে। বর্তমানে হসপিটালে আসে, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। যদি কোনো রকমে সুস্থ হয়ে যায়, হাঁটতে বেশ বেগ পেতে হবে তার। আসতে পারবে কি করে এখানে? তোমায় বাঁচাবে কে মেয়ে? আমার একটা ভাই আছে। ধারালো কণ্ঠ শ্রেয়নার। অনুপম খিলখিল করে হেসে দেয়। নিজের অরুতে চাপড় দিয়ে বলে, এত ভরসা? নিজের চাইতেও তোকে কত টুকরো করবে সেটার গণনা মৃত্যুর পর করে নিস। অনুপম তেড়ে এসে শ্রেয়নার বাহু চেপে ধরে। এতক্ষণ যাবৎ বিছানায় শরীরের কম্বল চাপিয়ে বসেছিল মেয়েটা। বাসা থেকে আসার সময় ওড়না ছিল না সঙ্গে। তাকে এখানে আনার পর কম্বল দিয়েই নিজেকে ঢেকে রেখেছে। এক চুল নড়াচড়া করছে না। তবে এখন অনুপম এসে তার শরীর থেকে কম্বল সরিয়ে দেয়। পরনে একটা ঢিলাঢালা ইয়েলো কালারের মেকি মাউস টি শার্ট আর কালো রঙের প্লাজো। অনুপম যেন গিলে নেয় চোখ দিয়েই। শ্রেয়নার শরীর কেঁপে ওঠে, বুকের ভিতর ধুকধুক করে। নিজের শরীর থেকে অনুপমের হাত সরানোর জন্য হুড়োহুড়ি লাগিয়ে দেয়। অনুপম শ্রেয়নার গাল এক হাতে শক্ত করে চেপে ধরে। অনুপম হাত পিঠের কাছ দিয়ে নিয়ে বাহু চেপে ধরে। চিৎকার করে ওঠে শ্রেয়না, ছাড় আমায়, ছবি না বলছি, তোর জান নিয়ে নেব আমি। অনুপম পাত্তা দিল না, বরং মুখটা শ্রেয়নার ঘাড়ের কাছে নিয়ে আসে। আঁতকে ওঠে মেয়েটা। অনুপমের হাত ধীরে ধীরে এগোচ্ছে, ছুটাছুটি করতে থাকে সে। অনুপম শব্দ করে চুমু খায় শ্রেয়নার নরম গালে। এবার শব্দ করে কেঁদে ফেলে শ্রেয়না। বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। শ্রেয়নার দু হাত চেপে ধরে তাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। পেটের উপর চড়ে বসে তার। দক্ষ হাতে টেবিলের উপর থেকে রশি নিয়ে বেঁধে ফেলে মেয়েটার হাত। কম্বল দিয়ে পেঁচিয়ে নেয় তাকে।
অনুপম এক হাতে শ্রেয়নার দুটো হাতই চেপে ধরে রেখে মুখ নিয়ে যায় মুখের কাছে, ঘ্রাণ নেয় শরীরের। আবরণ যাইদের পছন্দ আছে বলতে হবে। তুমি কিন্তু বেশ নরম, একদম ডল। অমন তুলোর মতো শরীর নিয়ে আবরণের সামনে চলাফেরা করো। ও নিজেকে কন্ট্রোল করে কি করে? ভেরি টাফ। শ্রেয়নার গলার কাছে মুখ নিয়ে কথাগুলো বলে অনুপম। শ্রেয়নার এবার হাউমাউ করে কেঁদে ওঠে, পা দাপাদাপি করে। এতে আরো প্লাজু উপরের দিকে উঠে যাচ্ছিল। করুণ বিপদে ফেসে গেছে সে। শ্রেয়নার কপাল থেকে স্লাইড করতে করতে ঠোঁটের কাছে এসে আঙ্গুল থামায় অনুপম। কিছুক্ষণ খেলে তার ঠোঁট নিয়ে। শ্রেয়না বারবার মাথা নাড়িয়ে সরিয়ে নিচ্ছে। অনুপম হাসে, শয়তানি হাসি। শ্রেয়নার গলায় হাত বুলিয়ে খামচে দেয় তাকে। ব্যথায় চিৎকার করে ওঠে শ্রেয়না। অনুপম এতে মজা পেল। শ্রেয়নার কাঁধ থেকে টি শার্ট সরাতে গিয়েও কেন যেন থেমে গেল। একটানে ছিঁড়ে ফেললো সেই কাপড়টুকু। এবার শ্রেয়নার ভাবনার খই হারালো। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। অনুপম নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রেয়নার শরীর তাকে বড্ড টানছে। সেই সাথে মেয়েটার বেদনা মিশ্রিত চেহারা দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে লোকটা। এক্ষুনি যদি শ্রেয়নার সঙ্গে নিজেকে মিশিয়ে না নিতে পারে, যেন কোটি টাকা লস হয়ে যাবে তার। মেয়েটা চুম্বকের মতো টানছে তাকে। শ্রেয়নার কোমরে এক হাত রেখে তার ঘাড়ে মুখ ডুবায় অনুপম। এক হাতে শ্রেয়নার দুটো হাতের উপরের দিকে নিয়ে ধরে রেখেছে। শ্রেয়না ঠিক করে নিয়েছে কি করবে। একটু ছাড় পেলেই নিজেকে শেষ করে দিবে স্বেচ্ছায়।